নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। ভাগ্যবার্তা অনুষ্ঠানের জন্য বহু মানুষ অপেক্ষা করে আছেন। দেখতে দেখতে দেখুন 3টে দিন চলে গেল। এপ্রিলের এই শুভ মুহূর্ত বা শুভ যোগে যারা তাদের শুভ ফল পেয়েছেন তারা ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এখন তারা বুঝতে পেরেছেন যে গ্রহযোগ, ক্যালকুলেশন এবং এই যে ভৃগুদার যে বিচার করা বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ। কাজেই আজকেও ভাগ্যবার্তায় রাশিফল থাকছে। হনুমান জয়ন্তীতে বিশেষ আলোচনা আপনারা শুনেছেন। আজকে কিন্তু আপনাদের জন্য ইন্টারেস্টিং আলোচনা, শিব এবং আদি শঙ্করাচার্যকে নিয়ে আলোচনা করবেন পণ্ডিতজি। আমাদের ভৃগুশ্রী জাতক আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামে। স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে থাকবে রাশিফল, তারপর তো পৌরাণিক কথা থাকবেই। আজ হচ্ছে তৃতীয়া তিথি, অর্থাৎ কৃষ্ণপক্ষের তৃতীয়া। আজ হচ্ছে দিবা 1টা 27 মিনিট পর্যন্ত থাকবে হর্ষণযোগ, তারপরে শুরু হবে গণ্ডযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রবি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির সাথী নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজকের গোচরের রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 14 থেকে 12টা 3 মিনিট পর্যন্ত। আজ রাহুকাল থাকবে সকাল 8টা 33 থেকে 10টা 6 মিনিট পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী মূলত বৃহস্পতি অবস্থান করছে রাশির নবমভাবে, অর্থাৎ তুলা রাশির নবমভাবে, ভাগ্যভাবে, এবং রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ অবস্থান করছে কুম্ভ রাশিতে। অর্থাৎ বৃহস্পতি বুধের ভাবে অবস্থান করে বুধকেই কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে। একে বলা হয় যখন দুটো শুভগ্রহের যখন এই ধরনের স্থান বিনিময় হয়, অর্থাৎ বুধ শুভগ্রহ ভাগ্যপতি হয়ে তার ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান এবং ভাগ্যভাবের অধিপতি কারক গ্রহ বুধের ওপরে বৃহস্পতির নবম দৃষ্টি, একে বলা হয় একতার যোগ। এই যোগ জাতক জাতিকার জন্মকালীন থাকলে তারা জীবনে কিন্তু প্রতিষ্ঠা পায়, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা আসে, তাদের উচ্চ শিক্ষা হয়, কর্মজীবনে সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন আসে, অর্থনৈতিক সাফল্য এবং বিদেশ যাত্রা আসে। এই যোগকে বলা হয় একতর যোগ। আচ্ছা, এবার আসবো আজকের রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। মেষ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং নীল। আজ 1 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ বিশ্বরাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং লাল। আজ 2 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ।
কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, যারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ কোনোভাবেই ঝুঁকি নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং নীল। আজ 3 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের অত্যন্ত সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ রং সবুজ এবং নীল। আজ 6 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন, প্রিয়জনের উন্নতির প্রবল যোগ। আজ মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটিও শুভ। আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য। যারা বিবাহজনিত ব্যাপারে চিন্তাভাবনা করছেন আজকের দিনটিকে আপনারা প্রাধান্য দিতে পারেন, সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। আজ 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ কোনোভাবেই কিন্তু আপনারা বিশেষ করে অর্থনৈতিক লেনদেন এর দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন, গুপ্ত সত্য বৃদ্ধি, কোনো মতানৈক্যে জড়াবেন না, নানাবিধ মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে আপনাদের। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজকে তাহলে আমরা আসবো আজকের দিনে, তবে আজকেও কোষ্ঠীটা দেখাবো একদম। আজকে একটু আমিও দেখিয়ে দিতে পারি। আচ্ছা, দেখিয়ে দিন। আমি চাইলে আমি একটু দেখিয়ে দিই। এটা এই যে কুষ্টি, এর আগে আমরা রোল কুষ্টি দেখাতাম, রোল করা কুষ্টি, কিন্তু এটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে কুষ্টি। আমি একটু দেখাই পরিষ্কার করে। এই যে দেখুন, এই হচ্ছে প্রথম পৃষ্ঠা। ঠিক এইভাবে ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে। এখানে যেরকম একজনের নাম উল্লেখ করা রয়েছে, আমি আর বিস্তারিত এটা দেখাচ্ছি না। এরপরে দেখুন তার রাশি, লগ্ন, জন্ম, এই দেখুন ছক।
এখানে লেখা রয়েছে গ্রহস্ফুট চক্র বা রাশি চক্র। এই দেখুন, খুব পরিষ্কার করে আমরা দেখাচ্ছি, দেখুন আপনাদের, এই এটা হচ্ছে রাশি চক্র, তার উল্লেখ করা। এটা কিন্তু সারা জীবন থেকে যাবে তার কাছে। হ্যাঁ, আপনি আপনার জীবন্ত একটা দলিল, যেরকমভাবে বাড়ির দলিল, ফিক্সড ডিপোজিট এগুলো রেখে দেন, সার্টিফিকেট, এইটা হচ্ছে এই যে এই হচ্ছে তার, এই হচ্ছে পরিষ্কারভাবে এখানে দেওয়া। এরকমই থাক ফ্রেম, আমি আস্তে আস্তে এক একটা করে দেখাই। এরপরে দেখুন সপ্তমাংশ চক্র, এই হচ্ছে সপ্তমাংশ চক্র, দেখুন উল্লেখ করা রয়েছে এখানে। এই এরকমভাবে মানে বিস্তারিত কোন চক্রের কি গুরুত্ব যখন আপনি এই যে করবেন কুষ্টি, সেটাও আপনাকে কিন্তু বলে দেওয়া হবে যে কোন চক্র কি বা কোন এই যে গ্রহের অবস্থান তার জন্য কি হচ্ছে, এটা আপনাকে বলে দেওয়া হবে। এবং দেখুন এই দশমাংশ থেকে শুরু করে নবমাংশ, দ্বাদশাংশ চক্র থেকে শুরু করে ষোড়াংশ, বিংশাংশ, এবং পরে কি দেখুন এই যে এই যে ব্যক্তির এটা, এই দেখুন বিংশোত্তরী দশা, খুব ইম্পর্টেন্ট এই বিংশোত্তরী দশা। এই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন বিংশোত্তরী দশা উল্লেখ করা রয়েছে এখানে। অনেক কিছু ডিপেন্ড করে বিংশোত্তরী দশার উপরে আপনার জীবনে। আসুন তারপরে আরেকটা জিনিস দেখাই, যেটা হচ্ছে বিস্তৃত লেখা থাকছে। এর থেকে আর বড় লিউক্রেটিভ বিষয় কিছু হতে পারে না। এই দেখুন অন্তর্দশা, অন্তর্দশা নিয়ে এই পাতায় আলোচনা করা হয়েছে। এই যে অন্তর্দশা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন গ্রহের অন্তর্দশা চলে, বিভিন্ন কম্বিনেশন তৈরি হয়। এই জাতকের ক্ষেত্রে, মানে যার এই ফাইলটা আমি দেখাচ্ছি, তার ক্ষেত্রে কি কি কম্বিনেশন আসতে পারে সেগুলো উল্লেখ করা রয়েছে। এই ধরনের একটা যদি আমরা কুষ্টি করিয়ে নিতে পারি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এবার দেখুন এইখান থেকে কিন্তু মেন প্রেডিকশন, এই যে রাশি ফল, মিথুন রাশি, এখানে লেখা রয়েছে রাশি, এই যে মিথুন রাশি, যে জাতিকা তার এই যে মিথুন রাশি, এবং এই পৃষ্ঠাটায় দেখুন এইখানে কিন্তু সম্পূর্ণ ফুল প্রেডিকশন, মানে মেইন প্রেডিকশন তার জীবনে, দেখুন লেখা রয়েছে মেইন প্রেডিকশন, তার জীবনে মূল প্রেডিকশন কি হতে পারে, কখন কি হতে পারে জীবনে, সেটা আপনি ফাইলবন্দি অবস্থায় পেয়ে যাবেন আপনার জন্ম ছক অনুযায়ী। এটা হচ্ছে মেইন প্রেডিকশনের পাতা। মাথায় রাখবেন, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে ট্র্যাডিশনাল পদ্ধতি ফলো করে এখানে কি করা হয়েছে, পুরো কুষ্টিটাই হাতে লেখা হয়েছে। এরকম নয় যে কেন এটা লেখা হয়েছে, তার কারণ আপনার মনে হতে পারে প্রিন্ট করে হয়তো ওই একই একটা কমন পেজ দিয়ে দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এক একজনের জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান এক এক রকম, কাজেই তার ছকও এক এক রকম। এইভাবেই কিন্তু এটা তৈরি হয়েছে, এবং এই পুরো ফাইল বন্দি করে আপনাদেরকে দেওয়া হবে, এরকম এই যে ফাইল বন্দি করে দেওয়া হবে। বেশ, এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে। এটা তো আগে আমি যে রেটটা নিতাম এখন কমিয়ে দিচ্ছি অনেকটা। আচ্ছা, এই কুষ্টিতে হ্যাঁ, এটা আমাকে সময় দিতে হবে 20 দিন থেকে 1 মাস। আচ্ছা, এই কুষ্টিটা বানানোর জন্য। আচ্ছা, এবং আমাকে ডেট অফ বার্থ, টাইম দিতে হবে। যারা দূরে আছেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আর এমনি নর্মাল যেটা অনলাইন প্রেডিকশনের জন্য, অনলাইনে প্রেডিকশনটা, হ্যাঁ অনলাইন প্রেডিকশন ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা আসতে পারেন প্রত্যহ। সেখানেও ভিজিট কমানো আছে, পারিশ্রমিকটা কমানো আছে। আপনি আপনার চেম্বারের নতুন শিডিউলটা একটু বলে দেবেন। হ্যাঁ, এটাও আমরা 1 তারিখ থেকে বলছি, এটা টানা বা তার আগে যেমন ছিল গড়িয়াহাট রবিবার সেরকম থাকবে। অনেকেই আছেন যারা দূরে থেকে আসতে চান, যে সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করার জন্য এবং দেখানোর জন্য। আমি সেটা বুধবার এবং শনিবার 11টার থেকে 2টো পর্যন্ত রেখেছি সকালের দিকে। কারণ যারা দূরে আছেন, দূরে থাকেন, বহরমপুর থেকে আসেন, বসিরহাট থেকে আসেন, বা সুন্দরবনের দিক থেকে আসেন, অনেকেই অনেক দূর থেকে আসেন। গোসাবা, হ্যাঁ আসে, গোসাবা, ক্যানিং, গোসাবা থেকে এসেছিল পরশু 2 দিন আগে। বললাম তো গোসাবা থেকে অনেক লোক আসে, আমাদের তো ফোন আসে এখানে গোসাবা, বহু দূর থেকে আসে, মেদিনীপুর থেকে আসে। হ্যাঁ, অনেকে দূর দূরান্ত থেকে আমার কাছে আসেন, এবং তাদের ক্ষেত্রে সকালের ওই 11টা থেকে এই সুবিধাটা আমি রেখেছি। অর্থাৎ বুধবার শনিবার 11টার থেকে 2টো পর্যন্ত পাবেন। আর বিকেলের দিকে পাবেন বারাসাতের কথা বলছি, বুধ শুক্র শনি আবার বিকেল 4টে থেকে 7টা পাবেন। আর অন্যান্য শিডিউল যেমন আছে থাকবে। আর অনলাইনের জন্য কিছু ভিজিট কমিয়ে দিয়েছি, আপনারা অনলাইনের ব্যাপারেও কিন্তু আসতে পারেন। আমার পারিশ্রমিক যেহেতু কমিয়েছি, ভিডিও কলের মাধ্যমে আপনারা আপনাদের জন্মছক বিচার করে নিতে পারেন, সম্পূর্ণটা পেবেল। আচ্ছা, আর একটা কথা বলবো যে 16ই যে এপ্রিল
হ্যাঁ। যে অমাবস্যা, এই অমাবস্যা উপলক্ষে আমি তারাপীঠে থাকব, এবং আপনারা যদি কোনো গ্রহদোষ খণ্ডন করতে চান তারাপীঠে আসতে পারেন, এবং সেক্ষেত্রে আমার সঙ্গে আগে দেখা করবেন, আপনাদের যোগাযোগ জন্মছক করে নামও বিচার confirm করিয়ে, করতে হ্যাঁ, হবে। আপনাদের কী ধরনের গ্রহদোষ খণ্ডন করতে হবে সেটা বলে দেবো, এবং সেইভাবে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে ওই দিন আসতে পারেন, উপস্থিত থাকতে পারেন। আপনাদের গ্রহদোষ খণ্ডন আপনারা নিজে বসে থেকে করাতে পারেন, কারণ আপনারা নিজেরা আসলে ভালো, নিজে হাতে আপনারা তার মানে সংকল্প 16 করে নিয়ে- তারিখে গ্রহদোষ খণ্ডন করতে গেলে পণ্ডিতজি মানে অন্তত পক্ষে 14 বা 13 তারিখের মধ্যে তাকে দেখিয়ে নিতে হবে। অবশ্যই হ্যাঁ, নাহলে বুঝবেন 13 কি করে যে তারিখের কোন মধ্যে, গ্রহ- হ্যাঁ 13 তারিখের মধ্যে দেখিয়ে নিতে হবে, দেখিয়ে নিতে হবে। দেখিয়ে নিতে হবে, এবং দেখানোর পর তার যা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে সে সেইভাবে যোগাযোগ করবে। আচ্ছা ভৃগুদা, সেই ব্যক্তি যদি মনে করে যে আপনার সঙ্গে তারাপীঠে সে উপস্থিত থাকবে, সে কি থাকতে পারে? 100% আচ্ছা, মানে সে ফিজিক্যালি থাকতে পারবে? ফিজিক্যালি থাকতে পারবে, আচ্ছা, কারণ আমার পুজোটা দু জায়গায় হয়, আমার সর্বমঙ্গলা মায়ের মন্দিরও হয় এবং তারাপীঠও হয়। প্রত্যেকবার হয়, কিন্তু আমি দীর্ঘদিন প্রায় 8-9 মাস যেতে পারিনি, এটা তো আপনার হ্যাঁ, হ্যাঁ। শারীরিক কারণে। শারীরিক আমি যেতে পারিনি, কিন্তু এবার যাব, আপনারা আসতে পারেন, সেই জন্য আমার সাথে আগে থেকে যোগাযোগ করে নেবেন। বেশ। অনেকেই মানে বলেছিলেন যে আসবেন, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনারা যোগাযোগ এখন থেকেই করুন, অর্থাৎ 13 তারিখের মধ্যে কিন্তু ক্লোজ করে দেবো। এখানে যজ্ঞও হবে? কোথায়? অবশ্যই যোগ্য যজ্ঞের হবেই। এটা এই যজ্ঞে এটা না একটা খুব মানে একটা আলাদা প্রাপ্তি। যদি আপনাদের কারোর মনে হয় যে ভৃগুদার সঙ্গে আপনারা তারাপীঠ যাবেন বা এই যজ্ঞস্থলে, বা যার গ্রহদোষ খণ্ডন হচ্ছে সে বা তার কোনো আত্মীয় স্বজন গেলেন, তারাও গিয়ে ওখানে যজ্ঞস্থলে উপস্থিত থাকবে, খুব হ্যাঁ, সে ভালো নিজে লাগবে। নিজে হাতে সংকল্প করবে, হ্যাঁ, নিজে হাতে সংকল্প। আহুতি দিতে পারবে যজ্ঞে, খুব হ্যাঁ, ভালো লাগবে কিন্তু এটা। তার নিজের নাম গোত্র সহযোগে বুঝতে আহুতি দিতে পারবে, সব ব্যবস্থা থাকবে, ঠিক, এবং সেটা করে নিতে পারেন। একদম। যাই হোক, আজকের তাহলে আজকে আমরা আলোচনা করি আজকে শিব এবং আদি আদি শঙ্করাচার্যকে নিয়ে শঙ্করাচার্য। বলবো, তারপরে যদি সময় থাকে আরো কিছু বলবো। একদম আচ্ছা, ঠিক। আজকের যে বিশেষ পর্ব থাকবে শিব এবং আদি শঙ্করাচার্যকে নিয়ে বলবো। আর কিছুদিন পরেই নীল ষষ্ঠী, শিব কথা শ্রবণ এবং শিব মাহাত্ম্য বর্ণনা করার এটাই শ্রেষ্ঠ সময়। আজ শিব অবতার শঙ্করাচার্যকে নিয়ে আলোচনা করব। শাস্ত্রে আছে শঙ্কর স্বয়ং শঙ্কর, অর্থাৎ শঙ্করাচার্য শিবের অবতার, শিবের অংশ। আদিগুরু শঙ্করাচার্যের প্রারম্ভিক জীবন এবং বাল্যকাল নিয়ে নানা মুনির নানা মত, তবে এ বিষয়ে সবথেকে গ্রহণযোগ্য প্রামাণ্য হিসাবে ধরা হয় শঙ্কর বিজয়ম নামক প্রাচীন গ্রন্থকে। আনুমানিক 1788 খ্রিস্টাব্দে কেরল রাজ্যের কালারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শঙ্করাচার্য। তার বাবার নাম ছিল শিবগুরু ও মায়ের নাম ছিল আজাম্বা। কথিত আছে ত্রিশূরের বিষবচল শিব মন্দিরে পুত্র কামনা করে পুজো দিয়ে আশীর্বাদ স্বরূপ শঙ্করকে পেয়েছিলেন তার বাবা মা। তিনি ছিলেন শিবের বরপুত্র। গৃহত্যাগ করে এবং দীর্ঘ সময় পদব্রজে সারা উত্তর ভারত পরিভ্রমণ করার পর অবশেষে গুরুর সাথে সাক্ষাৎ হলো। নর্মদা নদীর তীরে ওঙ্কারেশ্বরে তিনি গৌরপাদের এবং শিষ্য গোবিন্দ ভগবৎপাদের শিষ্যত্ব গ্রহণ করলেন শঙ্করাচার্য। কাশীতে বিশ্বনাথ মন্দির দর্শন করতে যাওয়ার সময় স্বয়ং শিব এক চণ্ডাল রূপে তাকে দর্শন দিয়েছিলেন। তখন তর্কশাস্ত্রে তার মতন জ্ঞানী দেশে আর কেউ ছিল না। মনে করা হয় নিজের অসীম জ্ঞানের জন্য শঙ্করাচার্য যখন সামান্য অহংবোধের শিকার হন, তখন একদিন পথে এক চণ্ডাল তার সামনে আসে। তার সঙ্গে ছিল কয়েকটি ভীষণ দর্শন কুকুর। আদিগুরু তাকে পথ থেকে সরে দাঁড়াতে বলেন। স্বাভাবিকভাবেই চণ্ডালের আগমন তাকে বিব্রত এবং বিরক্ত করেছিল। সেই সময় সেই ভয়ঙ্কর চেহারার চণ্ডাল তখন শঙ্করাচার্যকে বলেন, যদি অদ্বৈতবাদ সত্য হয়, সব জীবেই পরম ব্রহ্ম বাস করেন, তবে চণ্ডাল আর ব্রাহ্মণে ভেদ থাকা উচিত নয়। মুহূর্তে আদিগুরু তার ভুল বুঝতে পারেন, সেই চণ্ডালের সামনে মাথা নত করেন। তখন শিব নিজের রূপে তাকে দেখা দেন। শঙ্করাচার্য ধন্য হন বিশ্বনাথের দর্শন পেয়ে। শঙ্করাচার্য সারাটা জীবন ধরে অদ্বৈত তত্ত্বের প্রচার করে
বেদ বিমুখী সমাজকে আবার বেদান্তের পথে ফিরিয়ে নিয়ে আসেন। শঙ্করাচার্যের অদ্বৈত তত্ত্বের মূল কথা ছিল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মে কোনো প্রভেদ নেই, অর্থাৎ জীব ও ব্রহ্মকে একই ভাবা অদ্বৈতবাদ। সকল জীবের অভ্যন্তরে যে আত্মা বিরাজমান তা পরমাত্মারই প্রকাশ। এ তথ্যে জীবাত্মা ও পরমাত্মা এক। শিব স্বয়ং যেমন পরম বৈষ্ণব, তার ভক্ত বা আদি শঙ্করাচার্য তার ব্যতিক্রম বা সন্ন্যাস জীবন। যখন তিনি তার মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ করতে এসেছিলেন, তার মাকে তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শুনিয়ে তাকে উদ্ধার করেছিলেন। আচ্ছা, সময় কিছু আছে কি? হ্যাঁ, 2 মিনিট মতো সময় রয়েছে। আচ্ছা, আমরা তাহলে আমি ওই আগের দিনের প্রোগ্রামটা আমি বলতে পারিনি, সেটা বলে দেবো। আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বজরংবলীর রয়েছে গভীর সম্পর্ক। শাস্ত্রে আছে হনুমান পুজো করলে শনির খারাপ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু কেন তার উত্তর লুকিয়ে আছে আমাদের শাস্ত্রে। হনুমান জয়ন্তী উপলক্ষে আমি বিশেষ পর্বে আলোচনা করেছিলাম। হনুমান একদিন রামের পুজোয় বসেছেন, এমন সময় শনিদেব এলেন তার কাছে। নিজ পরিচয় সদম্ভে ঘোষণা করে কে বেশি শক্তিশালী তা দেখার জন্য হনুমানকে যুদ্ধে আহ্বান করলেন। শান্তভাবে প্রত্যাখ্যান করলেন হনুমান, বললেন, আমি এখন রামের ধ্যানে বসেছি, দয়া করে আমাকে একা ছেড়ে দিন, পুজোর সময় আমাকে বিরক্ত করবেন না। শনি তো নাছোড়বান্দা, যুদ্ধের শক্তি পরীক্ষা না করে কিছুতেই যাবেন না তিনি। অগত্যা হনুমান আর কি করেন, নিজের লেজটাকে বড় করে শনিদেবকে পেঁচিয়ে ফেললেন এবং শক্ত শেষ না। আচ্ছা, যাই হোক, আমরা পরের অনুষ্ঠানে আবার অবশ্যই যেটুকু থাকলো আমরা শুনে নেব, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে বুকিং নাম্বারে বুক করবেন। ভৃগুদার বাড়িতে আসতে পারেন, ওনার চেম্বারে আসতে পারেন, মা সর্বমঙ্গলা মায়ের মন্দির দর্শন করতে পারেন, এবং এই পুরো কার্যক্রমের মাধ্যমে যেটা আপনি করতে পারেন সেটা আপনার নিজের জন্মছক বা আপনার পছন্দের মানুষ বা চেনাশোনা মানুষের জন্মছক। যেমন আজকে 11টা থেকে 1টা পর্যন্ত থাকবো, একদম আজকে সেটা। বেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। নমস্কার ভৃগুদাকে, নমস্কার সবাইকে।